হৃদ মায়ের প্রেম কথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 25। কলেজে ঢুকতে ঢুকতে মায়ার 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই এখনও কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজের চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়ের হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমেই বুঝল না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপর ঠিকই বুঝল যখন শ্রেয়া মায়াকে নিয়ে প্রশ্ন করল সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়ের খুব স্বাভাবিক নেই জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেই জন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বলে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তো হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনে দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসাই, তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লোহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধুই জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্তি প্রকাশ করলো শ্রেয়া। তারপরও মায়ার বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্ন মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শীতল হলো। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে, আর দোষটা ঠিকঠাক মানুষের মতন লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলা বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদিও সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপের প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাগ দেখাবো সেদিন সে এসে বলবে, বউ ধরো তো, এই পোড়া পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পোড়া পানিটা খেলেই তুমি আর রাগ টাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসীর পোড়া পানি, তুমি বরং খাও খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্যেও বুঝি কেউ পড়া পানি খাওয়ায়, এটাও সম্ভব বুঝি? মায়া দৃঢ় গলার উত্তর আসলো তখনই, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস, বিবাহিত জীবনের যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামোই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই, সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো, আর সেই জন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতন সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছনে পেছনে পীর বাবার পোড়া পানি নিয়ে ঘুরতে হবে, তার ভালোবাসা বাড়ানোর আশাই, বুঝলি। মায়ার চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চাই, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছু হতেই পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর খোঁজ করে জানতে পারিস তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই হৃদ খানের মতন এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদি এতটা দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্ভা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতন। মায়ার কথায় খানিকটা অসন্তুষ্টি গলায় বলল শ্রেয়া, বিরক্তি নিয়ে বলল,
না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়ের গলা দৃঢ়তা নুয়ে আসলো, কণ্ঠ খাদেনে বলল, এমন ছোটোখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হই আমি, তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতেই মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়া আর কথায় একটা অন্ধলোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চাই। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ার স্বামী ভালোবাসার স্বামী, মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া যদি হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদখান বের হলো, তাহলে তুই কী করবি? এটা জানার পর মায়া ভাবল না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস, তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চাই, ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়া দৃঢ় গলায় কথায় শ্রেয়া বুঝতে পারল মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এই জন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো, হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখে দেখা কত মেয়ে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘোরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চাই। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী, শশী আপুর ক্রেজ তো তুই এখনও দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে। পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়াই উপর ক্রাশ খেয়ে যেতাম, তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টেড দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কের কথা শুনেও মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেই জন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। ৮-১০টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম, তখন হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকানোর চান্স বেবি। মায়ার পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিক নেই জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল তাকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়াকে সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলাই এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনও মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানিক বাকি আছে। ক্লাসে সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে।
অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুঁয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুঁই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে। জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশা চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির নেই, ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করাই অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকে জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধ বোধে মায়া রিকশার মধ্যে বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও কখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া, সোজা কিডনি বিক্রি করে তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়া সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিক্সা চালক চমকে পেছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিক্সা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি তার কথায় স্বাভাবিক নেই থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ার দেওয়া ঠিকানাটাই। মায়া রাস্তার পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা দেখতে। মায়াকে আজ সকালে ও আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওর আজ ঢাকায় ব্যাক করবে, এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে। হৃদ দেশের বাহিরে যাওয়ার কথা। এমত অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগেই হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফের দেয়, এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনোরূপ ডিল করবে না। করবে না মানে নাই। এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হয় রিক্সা থেকে নেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12টার মতন ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখলেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিক নেই জানালো হৃদ নিজের কাজে উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠল। দরজা নক করতেই দেখলো ভিতর থেকে দরজাটা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে শুট পড়ছে। কারো উপস্থিতি টের পেতে হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ের সাথে। মায়াকে এই অসময় দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষার এখনও সময় শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময় পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুচ পড়ায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারবো ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুচ পড়তে পড়তে মায়ের কথাগুলো যথার্থ অর্থ বুঝতে চাইল। ডিলের নামে করে হৃদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার, আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকামে কি কে বোঝাবে সেই কথা? এই নারী বুঝবে হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি? আজব।
হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুচ পড়তেই উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তি নিয়ে সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়া সিরিয়াস মোমেন্টে হৃদের হিয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে। তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করলো না, কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। ডিলের কাগজগুলো নিতে অবশ্যই মায়া হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না তাকিয়ে এগিয়ে উল্টো হাঁটল কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গোজালো। ছোটোখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইড অ্যান্ড সিক খেলা শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো বউকে দেখার জন্য। আপাতত দুটো জিনিস আছে তার কাছে, তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা। কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন, খান। হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি আমি কেন? এটা তো আপনার, আপনি আপনি খান, নিন, কুইক। মায়া একটু আমতামতা করলো, তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ের মনে হচ্ছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যি মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তায় আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কীভাবে টের পেল মায়ের তৃষ্ণায় গলা শুকিয়ে যাওয়ার বিষয়টা? মায়ের জানা নেই, আর না জানতে চাই। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার হলেই মায়া ছোটো করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা বসে সোফার টেবিলের উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ার মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হে বা না তেমন কিছুই বলল না সে, কেবল চাবির রিং হাতে নিয়ে এক্সট্রা চাবি খুলে হাতে নিল, আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিস্ময়ে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে তুমি বুঝতে পারবে, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকলো। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়া হৃদের ফ্ল্যাটের কী এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য! অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখলো। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া। একটা চাবিই তো, সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট পদার্থ, ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে পড়ল তাড়াহুড়ো হওয়ায় মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিন। আমি কোনো ডিলে যেতে চাই না। মায়ার কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত গোজাতে গোজাতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে, ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল, তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ার ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বইয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা, সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভেতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিতভাবেই কারোর দিশেহারা ছটফটে কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ার ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ
টিকল না মায়ের পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করায় দিশেহারা হলো মায়া। ঝরঝর করে কেঁদে উঠল তৎক্ষণাৎ। হৃদের পায়ের উপর পড়ল, দু হাতে হৃদের দু পা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ছি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিয়ে দিন। লোকটা এসবের কিছু জানে না। আমি লোকটার কোনো ক্ষতি করতে চাই না, কোনো ডিল করিনি এই জন্য। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরেই যাব। ভাইয়া প্লিজ, আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতার ন্যায় হতবুদ্ধি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ের উপর পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরের ধারণাতে ছিল না। মায়ার কান্না আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বইয়ের ভালোবাসায় ভেতরটা ঠান্ডা অনুভব হলো। হৃদ ভাবল সে হয়তো একটু বেশিই করে ফেলেছে। বইয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে স্বামীর কোনো ক্ষতি না করতে, দিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের এক পাশ চুলকে মায়ার ক্রন্দনরত মুখটার দিকে তাকালো। স্বামী হিসেবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী হিসেবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করলো। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছো তাকে খুঁজে বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই, কিন্তু মায়ার রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়াতেই মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলে মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত, আপনার না। আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নই যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবো। আর না আমার ভালোবাসা এত ঠুনকো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন। আমার আপনাকে পছন্দ না। মায়ার রাগ, মায়ার দৃঢ়তা হৃদকে মুক্ত করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়ে নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে, এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ের স্বামী হতে পারে এইটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়া স্বামী হতেও পারে, পুরোপুরি হৃদ সত্যটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনেই রিয়াক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসলো এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নিবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে, তারপর ভাওতাবাজি করে বউকে ছোবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করা হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ের স্বামী হয় তখন কি করবে? এত এত ভালোবাসা থাকবে তো এই নারী তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে, দূরে সরে যেতে চাইবে হৃদ থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে তার বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিতে হবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে সে এই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বৃতৃষ্ণা ঠেকল হৃদের নিকট। মায়া শক্ত অনলের দিকে তাকিয়ে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটেই আছি আমি, এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না, সারা জীবন তো দূর। শুধু চকলেট না, নিজের সব কিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়।
আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছুই নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ার উল্টাপাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো, এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দিব না আমি, যাও। তারপরও যদি নিজের স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দিব। তারপরও এখান থেকে বের হও। ভীষণ রাগ লাগছে, কন্ট্রোল হারালে খুব হবে তোমার, যাও। হৃদের কথাই মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাব দেয়নি। মায়া রাগটা যে কথাই হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না, এমনকি ভবিষ্যতে স্বামী হিসেবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না, সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে, সেটা কে দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগ কন্ট্রোল হারাবে। কি হলো শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসায় আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এহ জীবনে পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, আমি তাকে মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ার অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে, যার দরুন মায়া ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এতে করে হৃদের হাত ঘড়ির কাঁচ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে জড়ালো। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত গড়ালো। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কী হয়েছে তার সাথে, ঠিক তখনই দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে, কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন সব কিছু। মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে হৃদের চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফকফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বশে মুহূর্তের মাঝে সোফার টেবিল মাথার উপরে তুলে আছড়ে মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙ্গা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ের পায়েও গিয়ে বিঁধল সেই কাঁচের টুকরো কিছু। এবার রক্ত মায়ের পা থেকেও বেরোলো। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার কখনো হয়নি সে। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়ে, কিন্তু তার আগে হৃদ শক্ত থাবায় পৃষ্ঠ হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালানো হয় মায়ার গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকেই ফেলল সোফার ওপর। ছটফট করা মায়ার দু হাতের হৃদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলে হৃদ হাতের বাঁধন আরও দৃঢ় হয়। মায়ার উরুর পাশে সোফার হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ের উপর ঝুঁকে পড়ে রাগে রি করে দাঁতে দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছে দেখে এমনই আমি ভালো মানুষ হয়ে গেলাম? আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের উপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দিব আজকেই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো তাদের জানাতে যে আমি কতটা খারাপ, মনে রাখিস। শেষ হলো হৃদমায়ের প্রেমকথা উপন্যাসটির 25তম পর্ব। আজকের পর্বটিতে একদম টান টান উত্তেজনা কাজ করছিল। ভীষণ ভালো লেগেছে গল্পটি। কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, এবং নেক্সট পার্ট দেখার জন্য আমি নিজেই তো এক্সাইটেড, কখন যে পড়ব
আপনাদেরও কি এক্সাইটেড লাগছে? অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি মার্জনা করবেন। থ্যাংক ইউ।